ভেতরের খবর জানেন না। ইউনূস এখন মানে পারিপার্শ্বিক চাপে পিষ্ট হয়ে গেছে। ওই পিস্টনে পড়লে পরে যেন পিষ্ট হয় না, ইউনূসের অবস্থা কিন্তু সেরকম। এখন যদি কেউ আড়ালে আবডালে চোরের মতো যমুনার ভেতরে ঢোকেন, তাহলে দেখবেন ইউনূস হাত পা ছড়িয়ে গান গাইছে, আমার স্বাদ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায় যায় মা। তার কিছুই রইল না, আমও গেছে, ছাড়াও গেছে, পাশ থেকে সব সরে গেছে। উল্টে আন্তর্জাতিক প্রেশার, ভারতের 7 দিনের হুঙ্কার, ভুটানের রাজা এসে এখানে বলে গেছেন, কমনওয়েলথের প্রেস মহাসচিব আপনাদের দেশের কাগজে বেরোয়নি, চেপে গিয়েছে, তিনি এসে সমস্ত খবরাখবর নিচ্ছেন, গিয়ে কমনওয়েলথে রিপোর্ট দেবেন। তার উপরে নির্ভর করছে যে ইউনূসের গদি থাকবে কি ইউনূসের গদি যাবে না, যাবে। এদিকে জামাত বলে দিয়েছে যে যদি গণভোট হয় তাহলে জেনোসাইড হবে। ওয়াকারকে নিয়ে তিনি কত সামলাবেন? চারদিকের এই প্রেসারে উনি স্যান্ডউইচ হয়ে গিয়েছেন। এই বহুদিন আগে বলেছিলাম যে এমন পরিবেশের সৃষ্টি হবে যে ইউনূস সাহেবকে পালাতে হবে। এখন সেই অবস্থা চলে এসছে। আমি এক এক করে খবরে আসি, বিশেষ করে কমনওয়েলথের খবর এবং ভুটানের রাজা বা প্রধানমন্ত্রীর খবর। তো প্রথমে বলি, একটা বড় খবর আছে, সেটা হচ্ছে জামাতিয়া ইসলাম বলে দিয়েছে যে গণভোট হলে জেনোসাইড হবে, মানে গণহত্যা হবে, কার্নেজ। এখন 71 সালে রাজাকাররা যা করছিল সেই ভূমিকায় আবার জামাতরা নেমে যাবে। এই যত ভালো মানুষের খোলস ছিল সব খোলস ছেড়ে বেরিয়ে গেছে, আসল রূপ এদের ধরা পড়ে গেছে। এরা এখন চাইছে দ্রুত তাদের মতো করে নির্বাচন করে তারা ক্ষমতায় বসবে। তা যদি না হয় তাহলে পরে তার একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবে, সেটা ইউনূসকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখন ইউনূস কি করবেন, এটা একটা প্রেশার। দ্বিতীয় হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী, তিনি যে এসছিলেন, তিনি কতগুলো বার্তা নিয়ে এসছিলেন। বার্তা হচ্ছে একটা, প্রথম যদি আপনি ধরেন ভারতের সঙ্গে বিবাদ করে আপনি কতদিন থাকতে পারবেন? ভারত একটা মহাদেশ, আপনাকে চারদিক দিয়ে ঘিরে রয়েছে, একদিকে সমুদ্র, সমুদ্র পথ যদি আটকে দেয় আর চারদিকে রাস্তা যদি আটকে দেয়, ভিসা যদি বন্ধ করে দেয়, খাদ্য যদি বন্ধ করে দেয়, বিদ্যুৎ যদি বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, আপনার মানে অয়েল অ্যান্ড গ্যাস যদি বন্ধ করে দেয়, আপনি আপনি কতদিন সাস্টেন করতে পারবেন? আপনি বন্ধু রাষ্ট্র ধরেছেন পাকিস্তানকে, সমুদ্র পথ দিয়ে আপনাকে পাকিস্তানের মতো রাষ্ট্রকে আপনি বিশ্বাস করেন? আমরা 100% ভারতের উপর নির্ভরশীল, কিন্তু ভারত আমাদের বিন্দুমাত্র ক্ষতি করেনি। ফলে আপনারা যেটা করছেন সেটা কিন্তু আপনারা কুড়ুলে পা মারছেন। ভারতবর্ষ ধৈর্যশীল দেশ, ভারতবর্ষ ধৈর্য দেখায়, কিন্তু এখন আপনারা ঠেলতে ঠেলতে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে এটা এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ফলে আপনারা এই ব্যাপারটাকে এমন ভাবে মেটান, অ্যামিকেবলি সেটেলমেন্ট একটা করুন, যাতে আপনারাও বেঁচে থাকেন, ভারতবর্ষ সন্তুষ্ট থাকে। ভারতবর্ষ কোনোদিনে আপনাদের গিলে খেতে আসেনি। আপনাদের থেকে ছোট রাষ্ট্র আমাদের, আমাদের একটা 7-8 হাজার আমাদের সেনাবাহিনী রয়েছে, সেটা ওই শুধু বর্ডার পাহারা দেওয়ার জন্য, বাকিটা সব ভারতবর্ষ দেখে।
আপনি যদি মনে করেন নেপাল থেকে আপনি বিদ্যুৎ কিনবেন, ভুটান থেকে, আমাদের দেশ থেকে বিদ্যুৎ কিনবেন, আনবেন কোত্থেকে? সেটা তো হচ্ছে মানে ল্যান্ডের ওপর দিয়ে, ভারতের ল্যান্ডের ওপর দিয়ে। ভারত যদি পারমিশন না দেয়, আমার সঙ্গে আপনার চুক্তি হলো, এই যে কতগুলো এমওইউ করলাম আপনার সঙ্গে, এই এমওইউটা কিন্তু সমস্ত ভারত ভিত্তিক, ভারতের জমি ব্যবহার করি এমওইউ গুলো। এখন যদি এই ভারত যদি বন্ধ করে দেয়, তার বড় ল্যান্ডটা ইউজ করা বন্ধ করে দেয়, এই এমওইউ এর কোনো দাম থাকবে? আপনি আমায় বলুন। এটা 40 মিনিটের বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা হয়ে গেছে 120 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো বৈঠক হয়েছে। ইউনুস কোনো কথা বলতে পারেনি, একটা কথা বলতে পারেনি ইউনুস, চুপচাপ ছিলেন। কমনওয়েলথের মহাসচিব সাহারা আলী বসরে তিনি এসেছেন। তিনি এসে 4 দিনের সফরে তিনি এসেছেন গতকালকে। এসে উনি যেটা বলেছেন সবার সঙ্গে দেখা করে, কার কার সঙ্গে দেখা করেছে আমি বলছি, যে এক হচ্ছে অবৈধ বিচার অবিলম্বে স্থগিত করতে হবে। শেখ হাসিনা সম্পর্কিত অবৈধ যে বিচার পদ্ধতি, সেই বিচার পদ্ধতি অবিলম্বে স্থগিত করতে হবে, মানে তুলে নাও। এসব কমনওয়েলথ মানবে না, পরিষ্কার ইঙ্গিত। ইনক্লুসিভ ইলেকশন করুন এবং সকল দলকে নিয়ে, মানে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণ নয়, অন্তর্ভুক্তিমূলক। আপনি যদি বলেন ইনক্লুসিভ ইলেকশন, সবাই এসে আমার সঙ্গে জড়ো হয়ে সবাই তো ভোট দিয়েছে, ওটাই অন্তর্ভুক্তি ইলেকশন নয়। অন্তর্ভুক্তিমূলক, প্রত্যেকটা দলকে আপনাদের সঙ্গে নিয়ে ভোট করতে হবে। তারপরে হচ্ছে এই আপনাদের দেশ থেকে যে সমস্ত গুজব রটানো হচ্ছে, ভারত সম্পর্কিত, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত যে সমস্ত গুজব রটানো হচ্ছে, আপনাদের প্রেসকে বলুন সেই সমস্ত গুজব বন্ধ করতে। গুজব আপনারা ছড়াচ্ছেন আর দোষ অন্য দেশকে দিচ্ছেন। এই নাটক আপনারা বন্ধ করে দিন, নইলে আপনার নাটক কি করে বন্ধ করতে হয় কমনওয়েলথ কিন্তু খুব ভালো করে জানে। এই হুমকিটা উনি দিয়েছেন। উনি বসেছিলেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের হোসেন চৌধুরীর সঙ্গে এবং 14 দলীয় জোটের সঙ্গে। সরি, গলা খুব ধরে গেছে। এছাড়া সম্পাদক পরিষদের 3 জনের সঙ্গে উনি বলেছিলেন, নামটা আমি উল্লেখ করছি, ইচ্ছে করেই উল্লেখ করছি। 3 জনের সঙ্গে সব কথা বলেছেন, কথা বলে উনি অবস্থা বোঝার চেষ্টা করেছেন যে বাংলাদেশের সত্যিকারের অবস্থাটা কি। 3জনই খুব নামকরা সম্পাদক, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। একটু 2 দিয়ে 4 মিলান, তাহলেই ইঙ্গিতটা বুঝে যাবেন যে এই মুহূর্তে কারা কারা নামী সম্পাদক আছেন এবং ইউনিসের এই কাজগুলো সমর্থন করছেন না। তারপরে একাধিক উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, একাধিক উপদেষ্টা। এবার যখন উনি ইউনুসের সঙ্গে দেখা করেন, ইউনুস যে বইটা সবাইকে দিয়ে থাকেন, ভারতবর্ষের 7 সিস্টার্স এর ম্যাপ আঁকা যে বইটা উনি দিয়ে থাকেন না, সেই বইটা হারিয়ে গেছে। সেই বইটা হয় ছাপার বাইরে আউট অফ প্রিন্ট হয়ে গেছে, আর হারিয়ে গেছে। সেই বইটা দেওয়া হয়নি, বদলে দেওয়া হয়েছে ফুল। এখন ভারতের চাপে বন্ধ হলো না কি বন্ধ হলো
সেটা তো আমরা বলতে পারবো না, ইউনূস সাহেব বলতে পারবেন। এখন উনি আবার এখন ওয়াকারকে কাছে পেয়েছেন একমাত্র জামাতি, কিন্তু জামাত যদি বেঁকে যায় ওয়াকার তো জামাতের দিকে চলে যাবে, সেটাও ইউনূসের একটা চাপ। যেহেতু জামাতি, ইউনূস জানে জামাত যদি বেঁকে যায় তাহলে ওয়াকারও বেঁকে যাবে, ওয়াকারের সৈন্য লাঠিসোঁটা নিয়ে চলে আসবে। এই অবস্থার মধ্যে তাহলে এখন ইউনূস কি করবে? ওই গানই তো তাই গাইতে হবে, আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলই ফুরায় যায় মা। তা আপনারা একটু খোঁজ খবর নিন ইউনূস কি করছে। এবং ইউনূস আমি বলেছিলাম ইউনূস খুব তাড়াতাড়ি ভাগবে। ইউনূসের আর কোনো রাস্তা নেই, আন্তর্জাতিক প্রেসার, ভারতের প্রেসার এমন ভাবে তাকে ঘিরে ধরেছে, আর পাকিস্তান নিজেকে নিয়ে ব্যস্ত। খুব দেখবেন না পাকিস্তানে কিছু আসছে, কারণ ভারত এমন ভাবে প্রেসার সৃষ্টি করেছে পাকিস্তানে যে পাকিস্তান নড়ার জায়গা পাচ্ছে না, চারদিক দিয়ে পাকিস্তানে ঘিরে ফেলেছে। তা তো গোড়াগুলি চলছে, ওর তো নিত্য নৈমিত্তিক ঘটনা, ও তো চলে। এখন এই অবস্থার মধ্যে আপনারা বিচার করুন যে মোহাম্মদ ইউনূস কতদিন তার সিংহাসন টিকিয়ে থাকবেন। এই যে আপনাদের এই যে এতগুলো উপদেষ্টার সঙ্গে আলাপ হলো না, কথাবার্তা হলো না, এখানে আপনাদের এনসিপির নেতাও ছিল যারা বড় বড় কথা বলতো, বিশেষ করে ওই আপনাদের ওই যে এক নেতা রয়েছে না, নামগুলো আমার মনে থাকে না, যেটা ওর মানে যাই হোক, তিনি বহু কোটি টাকা নিজের দপ্তরে বসে বহু কোটি টাকা উনি সচিব বদল করে খেয়েছেন। তারপরে আরো নানান কাজকর্মে তার এ পাওয়া গেছে, তো তিনিও কোনো কথা বলেননি, সব চুপ, স্পিক টি ডট। মানে 7 দিনের সময়, কর্মদিবসের সময়ের কিন্তু 4 দিন কেটে গিয়েছে। ভারতের হিসেবে কিন্তু আপনার শুক্র শনিবার কিন্তু ভারতের হিসেবে কর্মদিবস। ভারতের হিসেবে কর্মদিবস, এই কর্মদিবসটাকে যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু 4 দিন কেটে গিয়েছে, রয়ে গেছে আর 3 দিন। এর মধ্যে ব্যবস্থা করতে হবে, না হলে ওপরওয়ালা জানে কি হবে না হবে। কারণ ভারতবর্ষ ফাঁকা আওয়াজ দেয় না, যখন মারবে বলেছে তখন বেড়ে চুরচুর করে দেবে। আজকে আমি তো সাধারণত লাইভ টাইপ করি না, তো আজকে লাইভ করতে গিয়ে কি যে একেবারে নববর্ষের লাইভটা পুরো মাটি হয়ে গেল। আমি 3বার চেষ্টা করলাম, আপনারাও দেখলেন যে আমি লাইভ করলাম কিন্তু আমি সাউন্ড পাচ্ছি, আপনারা সাউন্ড পাচ্ছেন না। আমি বেরিয়ে গিয়ে আমি ইউটিউবে চেক করলাম যে সাউন্ড আসছে, আমার ফোনে সাউন্ড আসছে, আপনারা লিখছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না, কমিউনিকেশনটা হলো না। আলটিমেটলি আমি ভাবলাম যে এইভাবে আমার দ্বারা হবে না, আমি একটি গন্ডমূর্খ, আমার দ্বারা হবে না। রীতিমতো আমি চাটা নিয়ে আমি বসেছিলাম যে আপনাদের সঙ্গে বসে আড্ডা মারতে মারতে চা খাবো এবং রাত 12টা অব্দি আড্ডা মারবো, নিজেদের মনের কথা আপনাদের সঙ্গে মানে ডিরেক্টলি কথা বলা, তার যে একটা আনন্দ, সে আনন্দটা যে বিলীন হয়ে গেল আর কি। তো কি আর করা যাবে, ধরুন আমি যদি নিজে গাধা হই তাহলে পরে তো আপনি আমাকে গাধা পিটিয়ে ঘোড়া করতে পারবেন না। তা ঘোড়া টোড়া যদি না হয় তাহলে গাধাকে গাধাই থাকতে হবে, মোট বইতে হবে, আমি যেমন মোট বয়ে চলেছি। তো এখন দেখুন আপনাদের দেশে তো নানান রকম কথাবার্তা চলছে, আপনারাও বিভিন্ন সময় জিজ্ঞেস করেন 2025 তো গেল, ধরুন দা 2026 কি হবে, আবার কি গুজব টুজব আপনি শোনাবেন। আপনারা একটা কথা বলুন, 24 সালের আগস্ট মাসে
যে অবস্থা ছিল 25 সালের আগস্ট মাসে, কি সেই অবস্থা আছে? ছিল? বা ডিসেম্বরে সেই অবস্থা আছে? আজকে যদি সেই অবস্থাই থাকতো, তাহলে কি তারেক রহমান দেশে ফিরতে পারতেন? তাহলে কি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বা ঢাকায় এরম যেতেন? কারণ সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছিল যে পাকিস্তানের মতো। আজকে একটা ঘোল খেয়েছি আমি। ঘোলটা কিরম? আল জাজিরা 3 মিনিটের একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যে ভারত পাকিস্তানকে অ্যাটাক করেছে, এবং সম্পূর্ণটা বিভিন্ন জায়গায় নাম টাম দিয়ে তারা একটা ভিডিও করেছে। পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, স্কার্দু, এই সমস্ত অঞ্চলে তারা সমস্ত জায়গায় বেড়েছে, এবং রাতে মিসাইল স্ট্রাইক হবে। আল জাজিরা করছে, আমি দেখছি লাইভ, তারপরেতে আমি ওটাকে পোস্ট করে ছেড়ে দিয়েছি যে এবার আমি চারদিকে খবর নিতে হবে। খবর নিতে গিয়ে তারপরেতে আমি জানতে পারলাম যে পুরোটাই তথ্যটা ভুয়া। এবার ভুয়া আমি কি করে বুঝবো? আমি আবার ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে আবার আল জাজিরা সার্চ করে আমি দেখলাম যে হ্যাঁ, খবরটা চলছে। এইবার স্ক্রল করে যখন আমি নিচে নামছি ডেসক্রিপশনে, তখন দেখলাম ডেট লেখা আছে 8 মে 2025। তাহলে ওপরে লিখে দাও, লাইভের জায়গায় ওখানে লিখে দাও যে এটা ফাইল। লোকে কি মনে করবে? লাইভ মানে আজকে যখন চলছে, তার মানে একটা কিছু ঘটেছে। আল জাজিরার মতো একটা নামি চ্যানেল সে যখন করছে, তখন আমি তার উপরে একটা ভিত্তি করে একটা পোস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আমি বোকা বনে গেছি। যখন আমি ফোন টোন চার দিয়ে করছি, তখন বলছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে আমি একটা দুঃখ প্রকাশ করে আমি বললাম যে ঠিক আছে, আমি তার একটা লাইভে এসে একটা অনুষ্ঠান করবো। তা লাইভ তো আমার হলো না। ইতিমধ্যে ফ্রান্স থেকে রাশেদ ভাই আমার ফোন করলেন। রাশেদ স্পিচ, যার এ আছে, মানে একটা ইউটিউব চ্যানেল আছে, ভালো কাজ করছে রাশেদ ভাই, খুব ভালো কাজ করছে। তো রাশেদ ভাই আমায় ফোন করে আমায় বললেন, দাদা আপনি লাইভ করছেন কিন্তু আপনার সাউন্ড আসছে। আমার রাশেদ ভাই, আমি তো চেষ্টা করে যাচ্ছি, এখন না পারলে কি করা যাবে। আমার ইচ্ছে ছিল আমি আজকে রাতটা, অন্তত রাত্রি 12টা পর্যন্ত আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো। কারণ আমার তো একমাত্র বন্ধু বান্ধব আপনারা। আমি আপনাদের দেখাই, দেখুন আমি কেন, আমি গত বছর পর্যন্ত আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম। এই হচ্ছে আমার মেলের, আমার নিজস্ব মেল। এই মেলে এখানে দেখুন প্রেস ক্লাব, এই দেখুন নোটিশ, প্রেস ক্লাব পাঠিয়েছে কে? পাঠিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এই দেখুন, টু বিসিসি। বিবিসি করতে গিয়ে বিসিসি করে দিয়েছে। বিবিসি DWDA তো তরুণ ঘোষ, এই gmail.com ছিল। তাই এখানে বিবিসি করতে গিয়ে করেছে বিসিসি। এটা প্রিন্টিং মিস্টেক, যাই হোক। তো এইখানে হচ্ছে এই নোটিশটা, এই দেখুন, হ্যাপি নিউ ইয়ারের আপনার হ্যাপি নিউ ইয়ারের ইভ। আপনারা সোজা দেখতে পাচ্ছেন কি উল্টো দেখতে পাচ্ছেন এই বুঝতে পারছি না। তো যাই হোক, নোটিশটা দেখুন। তো আমি এটাকে উপেক্ষা করেছি। উপেক্ষা করে আমি আজকে ঠিক করেছিলাম আপনাদের সঙ্গেই আড্ডা মারবো, কিন্তু কপাল খারাপ। কপাল যদি খারাপ হয় তাহলে পরে আর কোনো কিছুই হবে না। এবার আমি আপনাদের কিছু তথ্য দিই। তথ্য হচ্ছে
আপনাদের জামাত তো খুব খাপ্পা হয়ে আছে আপনাদের এই ওয়াকারের ওপরে। ওয়াকারের ওখানে গিয়ে তো প্রচুর চেল্লামেল্লি হয়েছে। আমি সে খবরটা আমি ভেবেছিলাম পরে করব, কিন্তু আজকে যখন আমি বসেইছি তখন তো একটা তো কিছু আপনাদের বলতে হবে। 1 মিনিট আপনারা ওয়েট করবেন। হ্যাঁ, জামাতে 3 জন 25 তারিখ গিয়েছিলেন, জামাতে 3 জন ওয়াকারের কাছে। না, ওই 25 তারিখ না, 28 তারিখ গিয়েছিলেন 3 জন। গিয়ে সেখানে শফিকুর রহমান ছিলেন, আর সঙ্গে আরো 3 জন। তো সেখানে গিয়ে তারা বলেছেন যে তারেক জিয়ার নিরাপত্তার জন্য 3640 সেনাবাহিনী নিরাপত্তা, তার বিশেষ নিরাপত্তার জন্য 3640 নিরাপত্তার জন্য সেনা, 1810 তার যে বিভিন্ন স্থাপনা আছে সেই স্থাপনা পাহারা দেওয়ার কাজে। মোট যোগ করলে আমি যা দেখেছি 5460 এরকম কিছু একটা হয়। আপনারা যোগ করে নেবেন 3640 প্লাস 1810। এই ফিগারটা বলছে এত যে আমাদের দেশের ওপরে যখন এত চাপ, তখন এতজন একটা মানুষের পেছনে ব্যয় করে এত সৈন্য মোতায়েন করে এত নিরাপত্তার ব্যাপারটা কি? উনি তো এখনো প্রধানমন্ত্রী হননি। উনি যদি প্রধানমন্ত্রী হতেন তাও নয়, একটা কথা ছিল, একটা দলের নেতা তিনি এসছেন, তার জন্য এত আপনাদের তোড়জোড় আয়োজন কেন? উনি প্রশ্ন তুলেছেন। ওনারা আরো বলেছেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য কেবল 110 জন SSF ছিলেন, কেবল 110 জন। তাহলে একজন প্রধানমন্ত্রীর জন্য শুধু যদি 110 জন SSF থাকে, সদস্য থাকে, তাহলে একটা দলের নেতার জন্য প্রায় 5500 সেনাকে আমি আটকে রাখবো কেন? আপনারা আমাকে এই প্রশ্নের জবাব দিন। আমরা যদি এখন দাবি তুলি প্রত্যেকে আমাদের দলের যে প্রধান আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমাদের প্রত্যেকের পেছনে 2000-3000 করে আমাদের সেনা লাগিয়ে দিন, তাহলে দেশ রক্ষা করতে হবে না, আইনের শাসন রাখতে হবে না, আপনারা নিরাপত্তাই দিতে থাকুন আর দেশটা গোল্লায় যাক বলে শফিকুর রহমান হেবি চমকেছেন ওয়াকারুজ্জামানকে। তারপরে বলা হয়েছে যে এই যে বগুড়াতে 12টা টোটাল আসন রয়েছে, 12টা। এই 12টা আসনের মধ্যে 8টি আসন পুরোপুরি সেনা দ্বারা দখল করে রাখা হয়েছে। আর বগুড়ায় নাকি জামাতের একটু ভোট টোট আছে। তাদের বক্তব্য যে 12টা আসন নাকি 8টি আসন, 8টি আসনের টোটাল 8টা আসনে পুরোটাই সেনা মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে। ওখানে জামাতের লোকেরা তারা বক্তব্য রাখতে পারছে না,
এটা কিরকম ব্যাপার হলো? এটা আপনি একচোখামি যে করছেন, আমরা বরদাস্ত করব কেন? তারপরে আজকে এই যে অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে এই যে বিপ্লবটা হয়েছে, সেখানে 95% অবদান হচ্ছে জামাতের, 5% অবদান হচ্ছে ছাত্রদের। তার মানে বকলমনি স্বীকার করলেন জামাতি হাইজ্যাকটা করেছিল। আমি যেটা বলেছিলাম প্রথম দিকে, হাইজ্যাক জামাতের হাতে হয়ে গেছে, জামাতের পেট থেকে বেরিয়েছে, এখন আবার জামাতের পেটেই ঢুকে গেল। ওনার বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে 95% আমরা খেটেছি, 5% এসেছিল। আপনি যে এই 8টি আসনে আপনি যে টোটাল যে আপনি নিরাপত্তার ঘেরাটোপে রাখলেন এবং একতরফা বিএনপি কে আপনি নির্বাচনের সুযোগ দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে আরপিও 19/1 ধারার পরিপন্থী। এটা যদি হয়, জামাত কোনোভাবেই মেনে নেবে না এবং সেনাবাহিনীর প্রতি বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারপরে যা যা হবার সেই জিনিসগুলো হতে পারে। তার জন্য আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, দায়ী থাকবেন আপনি। অর্থাৎ জামাত দায়ী করে দিল পুরো ওয়াকারুজ্জামানকে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটবে, তার আইন শৃঙ্খলার অবনতি যদি হয়, তাহলে পরে দায় থাকবে ওয়াকারুজ্জামানের। কেন আগে ওয়াকারুজ্জামান এদিকেও গালি খেয়েছে, সে না পেরেছে এই প্রিয়পাত্র হতে। ইউনূসের সঙ্গে খুব খারাপ সম্পর্ক, জামাতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন বিএনপির ল্যাজ ধরে এখন জামাতের সঙ্গেও তার সম্পর্কটি খারাপ হলো এবং জামাত পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনে যদি অবস্থার অবনতি হয়, তার জন্য দায়ী থাকবেন ওয়াকারুজ্জামান আপনি নিজে। এখন এই যে জামাত হুঙ্কারটা দিয়ে এলো, এর ফলে কি হবে বলুন তো? এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে শাহবাগে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা করছে কারা? ইনকিলাব মঞ্চ নাকি যেন একটা হাদির রয়েছে, তারা আন্দোলনটা করছে এবং সেখানে লোক জোগাচ্ছে কারা? লোক জোগাচ্ছে জামাত। জামাত লোক জোগাচ্ছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে জামাত যদি লোক জুগিয়ে যায় এবং ডেলি আগে আগে যেমন ওসমান হাদি সেই যেমন ভিক্ষে করে করে বেড়াতো, তার দলের জন্য অর্থ সংগ্রহ করতে করতে বেড়াতো, সে বোধহয় টোটাল 21 লক্ষ টাকা মতো বোধহয় জোগাড় করেছিল। এখন তার যে সভা হয়েছে, তার মানে মৃত্যু বিচারের জন্য যে সভা ডাকা হয়ে সমাবেশ ডাকা হয়েছে, সেখানে ক্রমশ ভিড় বাড়ছে এবং সকালবেলা, সন্ধ্যেবেলা এবং রাত্রিবেলা রীতিমতো প্যাকেট প্যাকেট বিরিয়ানি যাচ্ছে এবং কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে। টাকা আসছে কোত্থেকে? জামাতের তো টাকার অভাব নেই, জামাতের লোকের অভাব নেই। এই ভিড়টা ধীরে ধীরে, আজকে আমি বলে দিচ্ছি, এই ভিড়টা ধীরে ধীরে দেখবেন জমায়েত আরো বাড়বে। ভবিষ্যতে এখান থেকে একটা বিক্ষোভের সৃষ্টি হবে। এটা ইউনূসের পক্ষে যাবে এবং ইউনূস বলবে যে এই পরিস্থিতিতে আমি কি করে নির্বাচন করি। কারণ ইউনূস তো নির্বাচন করতে চায় না, নির্বাচন করতে চায় না, কথা আমি অনেক আগে বলেছি। কেন বলেছি? তার মধ্যে লজিক ছিল। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে গণনার দিন ধার্য হয়, উল্লেখ করা হয় এবং ফল প্রকাশের দিনও বলা হয়। ইনি এখানে বলেছেন কি অমুক তারিখ ভোট হবে 12 ফেব্রুয়ারি, গণনা এবং তার ফলাফল পরে জানানো হবে। সেটা 2027 হতে পারে, 28 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে, অনন্তকাল পরেও হতে পারে। তার মানে উনি ক্ষমতা ছেড়ে উনি যাবেন না, যতক্ষণ না পর্যন্ত এরকম করা হচ্ছে উনি যাবেন না। সবকিছু ইউটিউবে বলা যায় না।
কিছু কিছু আকার ইঙ্গিতে বলতে হয়, এগুলো আপনারা বুঝে নেবেন। কারণ ইউটিউবের এখন রেস্ট্রিকশন খুব টাইট হয়ে গিয়েছে, খুব সাবধানে আমাদের কথাবার্তা বলতে হয়। তার মানে এবারে কি হয় বলুন তো, এবারে সামনের দিনগুলোতে অশান্তি আরো বাড়বে। এখন এক্ষেত্রে তারেক রহমানকে যে দায়িত্বটা ভারতবর্ষ, সেই শর্তটা ভারতবর্ষ চাপিয়েছে যে সন্ত্রাসবাদ কমাতে হবে, মামলা দেওয়া চলবে না, অহেতুক অ্যারেস্ট করা যাবে না, এবং প্রাপ্য জামিনগুলো অবিলম্বে দিতে হবে। আর সংবাদকর্মী, তারপরে বুদ্ধিজীবী, লেখক যারা যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে। স্পেসিফিক পয়েন্ট ধরে করা হয়েছে। এটা শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে বলে রেখে দিয়েছে যে এটা করতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে, বিএনপি যদি সেটা করতে চায়, তারেক রহমান, তাহলে জামাত একটা সংঘর্ষের মধ্যে আসবে। এই আবহে পরিস্থিতি যে কি হবে বাংলাদেশে সেটা বলা খুব মুশকিল। কারণ তারেক রহমানকে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে ভারতবর্ষের এই শর্তটা মানতেই হবে। আর ভারতবর্ষ যে পিছনে আছে, ভারতবর্ষের যে গ্রিন সিগন্যাল আছে, সেটা জয়শঙ্করজি আজকে গিয়ে প্রমাণ করে দিলেন। এবং আপনাদের যেটা আমি বলতে ভুলে গেছিলাম সন্ধ্যের ভিডিওতে, যে জয়শঙ্করজি যখন এয়ারপোর্টে যখন রিসিভ করছেন, যখন আপনাদের কি বলে তারেক রহমান, তখন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সেখানে ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা একবার হাত কজলাতে এগিয়ে এসেছিল যে কথা বলবো, এরকম একটা ভাব করে জয়শঙ্করজি ফিরেও তাকাননি। আমি বলেছিলাম না, আমার যদ্দূর মনে হয় জয়শঙ্করজি কোনো ইউনুস তার গ্যাংয়ের সঙ্গে কথাবার্তা বলবেন না। আলটিমেটলি কথা তো হলো না, তাকালেন পর্যন্ত না। তার মানে সিগন্যাল অত্যন্ত স্পষ্ট যে তোমাদের আমরা মানছি না, আমরা ভারতবর্ষের মানুষ তোমাদেরকে ত্যায্য করেছি। আমরা এমন একটা সাংবিধানিক দলকে বলে ডাকে এসছি, তার একটা কাজে এসছি, সাংবিধানিক ভাবে তারা যদি সরকারে আসে, অথবা ইনক্লুসিভ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলে, আওয়ামী লীগ যদি আসে, যেই আসনে গেল তার সঙ্গে আমি কাজ করব। নির্বাচন হলে যে জিতবে তার সঙ্গে আমি কাজ করব। আর স্বভাবতই নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্তত 300 আসনের মধ্যে 200 আসন তো আওয়ামী লীগ নিয়ে যাবে। আমি আর কথা বলবো না।